দিনভর শ্যামলী আগারগাঁও সড়ক অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন চিকিৎসাধীন আহতরা। দুপক্ষে হাতাহাতি, উত্তেজনা। হুট করে 8-10 জন লোক ঢুকে গেছে স্বপ্নে, আইসা বলতেছে আমাদের কোনো দাবি দাবা নাই। মুসলিমেও আহত যোদ্ধা, তারাও আহত, কিন্তু তারা চায় না যে আমরা কোনো আন্দোলন করি। জুলাই ফাউন্ডেশনের 1 লক্ষ টাকা পাইছি, 1 লক্ষ টাকা দিয়ে কি হয়? তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই, সাব জানিয়ে দিলেন শিক্ষা উপদেষ্টা। কাজ চলছে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা। আখেরি মোনাজাতে শেষ ইস্তেমার প্রথম পর্ব। ভোগান্তি নিয়ে বাড়ির পথ ধরেন লাখো মুসল্লি। কাল শুরু হবে দ্বিতীয় পর্ব। মানুষের কোনো হিংসা কিনে না থাকে, আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করে। সংস্কার দীর্ঘ হলে ষড়যন্ত্রের সুযোগ পাবে স্বৈরাচার, শঙ্কা তারেক রহমানের। সরকারকে আবারও দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। নীতির দুষ্টচক্রে অস্থির বাজার। উপদেষ্টা বললেন, দালানে থেকেও টিসিবির পণ্য নিচ্ছেন অনেকে। ভেজাল রুখতে কঠোর তদারকির পরামর্শ। লাল কার্পেটে 3 উপদেষ্টার খাল সংস্কার উদ্বোধন। বর্ষা মৌসুমের আগেই পানি প্রবাহ ফিরিয়ে আনার আশা। খালের দুরবস্থার জন্য অনিয়ম দুর্নীতিকেই দোষারোপ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, এখনও প্লেয়ারদের পেমেন্ট মেটায়নি দুর্বার রাজশাহী। নানা নাটকীয়তা শেষে ফিরতি টিকিট পেলেও হোটেলে অপেক্ষা করছেন বিদেশি ক্রিকেটাররা। দিনভর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে। এ সময় দুপক্ষের আহতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে। প্রথম পক্ষটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরে। ঘটনাস্থলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। আহতদের মধ্যে আমি নিজেই একজন আহত। তারা কথা কিছু না বুঝে উঠেই তাদের মন মতো তাদের পর্যাপ্ত শক্তি প্রয়োগ করে আমাদের উপর যেভাবে না বুঝে শুনে না বসে আমরাও আহত হই। মুসলিমেও আহত যোদ্ধা, তারাও আহত, কিন্তু তারা চায় না যে আমরা কোনো আন্দোলন করি। কারণ বিগত সময়গুলোতে তারা আমাদের নাম ভাঙিয়ে তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। 6 মাস হয়ে গেছে আমরা চিকিৎসা নিতেছি, কিন্তু কোনো উন্নত পাই নেই। কোনো উন্নত ট্রিটমেন্ট হয়, দিচ্ছি, করছি কর্ম। যাই হয়ে যাক না কেন, আমরা এখান থেকে উঠবো না এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকারগুলো আদায় করব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যমুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আন্দোলনরতরা কি দাবি করছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, এই মুহূর্তে তাদের অবস্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের অংশে, যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং এখানে তারা অবস্থান নিয়ে আছেন। তাদের যে দাবিগুলো রয়েছে, যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, একই সাথে তাদের যে আর্থিক অনুদান যেটা জুলাই গণঅভ্যুত্থান ফাউন্ডেশন থেকে পাওয়ার কথা ছিল, সেই বিষয়গুলো তারা দাবি করেছেন। এবং এখানে তারা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পর্যন্ত তারা যাবেন, কিন্তু এখানে আসার পরপরই পুলিশ তাদের পথ রোধ করে এবং একই সাথে আমরা এখানে দেখতে পারি যে দুই পক্ষের একটা হাতাহাতি এবং যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তারা যে অভিযোগের জায়গাটি করেছেন যে কোনো একটি পক্ষ তাদের এই যে দাবি রয়েছে সেই দাবিগুলো যাতে ভেস্তে যায়, তাদের আন্দোলন যাতে ভেস্তে যায়, সেই জন্য এমন বিশৃঙ্খলা করেছে বলে তারা অভিযোগ করেছেন। একই সাথে তারা দাবি করছেন তাদের যেই চিকিৎসার বিষয়টি সেটি যাতে খুব গুরুত্বের সাথে দেখা হয় এবং তাদের যেই আর্থিক সংগতিগুলো নষ্ট হয়েছে সেই জায়গা থেকে তাদেরকে আর্থিকভাবে প্রণোদনা দেওয়া, আর্থিকভাবে অনুদান দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে
বিশ্লেষণ করা হয়, সুষ্ঠুভাবে তাদেরকে দেয়া হয়, সেই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে তারা কিন্তু এখানে সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে কোনো মৌখিক আশ্বাস নয় অথবা কোনো কেউ এসে একজন কথা বলে গেল তাতেই আসলে হবে না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার এখানে উপস্থিতি চাচ্ছেন, একই সাথে লিখিত তাদের একটা ঘোষণা তারা এখান থেকে চাচ্ছেন, যাতে লিখিতভাবে তাদেরকে প্রমিস করা হয় যে তাদের যেই দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্তই তারা এই সড়কে অবস্থান নিয়ে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে বেশ কয়েকজন আহত কিন্তু রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময়, বিভিন্ন সময় যারা আহত হয়েছেন, কারো পায়ে সমস্যা, কারো চোখ নষ্ট হয়ে গেছে, শরীরে এখন পর্যন্ত অনেকে বুলেট নিয়ে ঘুরছেন। তো সব মিলিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এবং তাদের অবস্থান চলমান থাকবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ছাড় নয় বলে তারা কিন্তু একরোখাভাবে কিন্তু তারা কথা বলছেন। দেবাশিস, ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য। এর আগে সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলীতে দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের কয়েকজন। পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের। উপদেষ্টা ফারুকী আজম জানান, তাদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা জানান, আহতদের চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তবে চিকিৎসায় অবহেলা ও পুনর্বাসনের দাবিতে গত কয়েক মাসে দফায় দফায় রাস্তা অবরোধ করেছেন এসব আন্দোলনকারীরা। রোববার রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন তারা। অবরোধ করে বন্ধ করে দেয় রাস্তা। এদের চিকিৎসা করতে আসলে কয় কোটি টাকার দরকার? আজকে 6 মাস হয়েছে, এখনো যদি চিকিৎসার জন্য এরা আসে রাস্তায় দাঁড়ায়, বাইরে এখানে সেখানে কান্নাকাটি করে, এটা আসলে সরকারের জন্য বিশাল লজ্জাজনক। আহতরা বলছেন, তাদের ক্ষতিপূরণ আর পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো গভর্নমেন্টের কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন নাই। অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকের হাত নেই। এত কিছুর পরে ওই 7 মাস যাবৎ কথা বলতে বলতে আমরা অসুস্থ হয়ে গেছি। সকাল 11টা থেকে কর্মসূচির কারণে দেখা দেয় তীব্র যানজট। দুপুরে শিশু মেলার সামনের সড়ক বন্ধ করে দেয় তারা। সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়েন যাত্রীরা। গাড়ি লড়ে না, কিন্তু খাওয়া নাই, দাওয়া নেই। আমি অসুস্থ হয়ে গেছি গিয়া, এই যে প্রেশার উঠছে, মাথায় পানি দিছি। যাবো চট্টগ্রামে, আমরা সকাল 11টার দিকে এখানে জামে এইভাবে আটকে আছি। আমরা একটু শান্তি চাই, রাস্তাটা ক্লিয়ার চাই। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে একটি অধিদপ্তর। যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে, এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারবো। অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত 30 জনকে সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঠানো হয়েছে। এবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল এসেছে চিকিৎসা দিতে। এর আগেও 5টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশে যারা আহত হয়েছেন তাদের মধ্যে ভেরিফাইড যারা 14,012 জনের মতন পর্যন্ত আহত তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে ভেরিফাইড হয়েছেন 12,981 জন। যারা ভেরিফাইড হয়েছেন তার মধ্যেও প্রায় 1238 জন এখন পর্যন্ত তাদের ক্যাটাগরি নিশ্চিত করতে পারেননি। তাদের চিকিৎসার জন্য এই পর্যন্ত 30 জনকে আমরা বিদেশে পাঠিয়েছি। টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দেই। গণঅভ্যুত্থানে আহতরা যে কারণে মনোকষ্টে আন্দোলন করছে সেসব বিষয় এখন আরো বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। পরে সড়ক ছেড়ে দিয়ে চলে যান আহত ছাত্র জনতা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কলেজটির শিক্ষার্থীদের কর্মসূচির কারণে জনদুর্ভোগের কথা মাথায় রাখার আহ্বান জানান। উপদেষ্টা জানান, 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে না চাওয়ায় তাদের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করতে একটি কমিটি কাজ করছে। 7 কলেজের সাথে আলাদা বিশ্ববিদ্যালয় নয়, একেবারেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে 5ম দিনের অনশন, সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের।
ইজতেমার কারণে মূল সড়ক আর রেল বাদ দিয়ে শিক্ষার্থীদের ঘোষণা, উত্তর সিটির যে কোনো পয়েন্টে যখন তখন অবরোধ করবেন তারা। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে প্রত্যেকটাতে আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এ পথে গুরুত্বপূর্ণ 3টি হাসপাতাল। সড়ক অবরোধে উপায় না পেয়ে একজন ক্যান্সার রোগী কিছু দূর পায়ে হেঁটে পরে রিকশায় ফিরছেন। আমরা তো হাসপাতালে ছিলাম, আমরা সঠিক জানি না। কোথায় নিয়ে যাবেন? আমাদের বাড়ি গাজীপুর কাফাইসা থানা, ওই জায়গায় যায়। হ্যাঁ হ্যাঁ। ওদিকে অনশনে থাকা 3 শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। এই মুহূর্তেই ওদেরকে হসপিটালাইজ না করতে পারলে হয়তো ওদের শারীরিক একটা লং টার্ম অথবা শর্ট টার্ম কমপ্লিকেশনের আশঙ্কা আমরা করতেছি। সোমবার মূল সড়ক সহ রেলপথেও অবরোধের কর্মসূচি আছে তাদের। একনেক মিটিং শেষে উপদেষ্টা বলেন, সময় বেঁধে দিয়ে দাবি বাস্তবায়নের আলটিমেটাম কাঙ্ক্ষিত নয়। শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগের কথা মাথায় রাখতে বলেন তিনি, বলেন ক্লাসে ফিরে যেতে। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। শিক্ষা উপদেষ্টা জানালেন, তিতুমিরকে আলাদা কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। বিশেষ বিবেচনায় প্রত্যেকটা 7টা কলেজই আছে না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রেল কিংবা সড়ক পথ, দুচোখ যতদূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোই নেই তিল ধারণের ঠাঁই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। যান চলাচল বন্ধ থাকায় পড়তে হয় ভোগান্তিতেও। মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন ইজতেমা ফেরতরা। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জনস্রোত তখন টঙ্গী রেল স্টেশনমুখী, যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ঢাকা এবং জয়দেবপুরগামী দুটি বিশেষ ট্রেন। কে কার আগে উঠবেন তা নিয়েই শুরু হয় দৌড়ঝাঁপ। যাত্রীর চাপে যারা ট্রেনের ভেতরে জায়গা পাননি, জীবনের ঝুঁকি নিয়েই তারা উঠে পড়েন ছাদে কিংবা ইঞ্জিনে। কষ্ট ভাই, এখন কি করুম ভাই, আসছে ইজতেমার মাঠের ভিতরে, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে যাইতেছে। বাসায় অবশ্যই যেতে হবে, সেজন্য একটু ঝুঁকি নিয়ে যেতে হবে। অনেক সুষ্ঠুভাবে শান্তভাবে আশা করি যে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকেই 10 জোড়া বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। মোনাজাত শেষে বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় এসব ট্রেন। একই চিত্রের দেখা মেলে সড়ক পথেও। যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। টঙ্গী, উত্তরা, আব্দুল্লাপুর সহ আশেপাশের সব সড়কেই ঘরে ফেরা মুসল্লিদের ঢল। 30 তারিখ আসছিলাম আর কি, এখন আর কি দোয়া শেষ করে আর কি আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। রিস্ক নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, এখানে মানুষের প্রচন্ড ভিড়। কুড়িল বিশ্ব রোড থেকে এই পর্যন্ত হাইটে আসছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা পড়েন ভোগান্তিতে। ভারী ব্যাগ বিছানা মাথায় পিঠে নিয়ে বাস, ট্রাক যে যা পেরেছেন উঠে পড়েছেন তাতেই। প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নেন সারা দেশ থেকে আসা কয়েক লাখ মুসল্লি। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের বিরোধের কারণে এবারের ইজতেমা ঘিরে অনেকেই ছিলেন শঙ্কায়। সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা, যেখানে অংশ নিয়ে দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন এরকম লাখো মুসল্লি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, টঙ্গী। মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিগ জামায়াতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিন ব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। এদিন সকাল থেকেই দলে দলে মুসল্লিরা আসতে থাকেন তুরাগ অভিমুখে, কেউ হেঁটে, কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। তাদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখেরি মোনাজাতে। অতীত নেতিবাচক কৃতকর্মের পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে, জীবনের সব ক্ষেত্রে সেই দোয়া ছিল আল্লাহর কাছে।
মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা, বলছেন ইজতেমা যেখানে শেষ সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। কাল থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বার্তা জানান। আকিকো জানান, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে এসছে। বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য বলে অভিমত ব্যক্ত করেন আকিকো। প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন। বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় $4 বিলিয়ন এবং জাপান বাংলাদেশের শীর্ষ 5টি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে 350টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘ হবে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে স্বৈরাচার, এমন শঙ্কা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ শুরু হবে তত দ্রুত দেশ রক্ষা সম্ভব। রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা কর্মশালায় এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি? 31 দফার সেই ধারণাপত্র নিয়ে এবার কর্মশালা শুরু হয়েছে রাজধানীতে। কদমতলীতে আয়োজিত কর্মশালায় অংশ নেন ঢাকা 4 ও ঢাকা 5 আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতারা তুলে ধরেন সুশাসন আর উন্নয়ন নিয়ে বিএনপির দায়বদ্ধতার কথা। ভার্চুয়ালি অংশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার নিয়ে বিএনপির দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। বলেন, 2.5 বছর আগে ঘোষিত বিএনপির 31 দফার সাথে সরকারের সংস্কার প্রস্তাবনার খুব বেশি ফারাক নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সম্মানিত ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। ভোটের অধিকারের জন্য গত 15 বছরে হাজারো মানুষের জীবনদানের কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, দ্রুত নির্বাচন হলে জবাবদিহিতা ও সমস্যার জট খুলতে শুরু করবে। কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যেই দল বা যেই ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে 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 খোলা ধরবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারব। কর্মশালায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির শীর্ষ নেতা। উল্লেখ করেন, 10 টাকা কেজি চাল দেওয়ার মতো মিথ্যা আশ্বাস নয়, বরং বাস্তবতার আলোকে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় বিএনপি। আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা এই 31টি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই 31টি বিষয়ে যদি আমরা কাজ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো, বেটার করতে পারবো। কদমতলীর পর ধারাবাহিকভাবে আগামী 10 দিন রাজধানীর অন্যান্য থানার নেতাকর্মীরা বিএনপির 31 দফার এমন কর্মশালায় অংশ নেবেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চলতি বাজেট সংশোধনের সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহেই। সে লক্ষ্যে ঘাটতি কমাতে চায় সরকার। বাদ পড়তে পারে বিদেশি ঋণের অনেক প্রকল্প। দুপুরে একনেক সভা শেষে এই কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেছেন, যেভাবে সুদের চাপ বাড়ছে তাতে আগামীতে নতুন ঋণ নেওয়া কঠিন হয়ে পড়বে। কাঙ্ক্ষিত নয় রাজস্ব আদায়ও।
অর্থনীতি সামলাতে গলদঘর্ম সরকার, বাজারে পণ্যের বেজায় দাম, নগদ টাকার সংকট ব্যাংকে, তার উপর থলের বেড়াল বেরিয়ে আসছে খেলাপি ঋণের হিসাবে। গ্যাস আর বিদ্যুতে ভর্তুকি কমাতে বারবার চাপ দিচ্ছে IMF। ফলাফল, ব্যয় সামলাতে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা নীতি নির্ধারকদের। অর্থনীতির এসব নানা দিক নিয়ে রোববার খোলামেলা আলোচনা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় গ্যাস অনুসন্ধান ও বিদ্যুৎ উৎপাদনের 5টি প্রকল্প অনুমোদন পায়। উদ্যোগ ছিল কৃষি উৎপাদন বাড়ানোরও। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার যে কোনো মূল্যে বাজেট ঘাটতি কমাতে চাইছে। বাজেট ব্যবস্থাপনাই বলি বা অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধির কথাই বলি, আমাদের এখন যেই অত্যন্ত নিম্ন হারের যে রাজস্ব সংগ্রহের হার, এটা না বাড়িয়ে বাংলাদেশের কোনো বাজেটের ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনীতির ভারসাম্যের ব্যবস্থাপনা করা খুবই কঠিন। এ সময় কথা হয় বিদেশি ঋণ প্রসঙ্গেও। উপদেষ্টা জানালেন, আপাতত বাইরের অর্থে নতুন কোনো প্রকল্প আসছে না। এই বছর থেকেই তো আমরা দেখছি যে ঋণ সুদ পরিশোধের বোঝা এটা যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে এই রকমের অর্থায়ন বাজেটে যে ধরনের অর্থায়ন দিয়ে আর এটা টেকসই হবে না। একনেক সভায় প্রায় 12,500 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দালান বাড়ির ব্যক্তিরাও নিচ্ছেন টিসিবির পণ্য। এক পরিবারের 3-4 জন পাচ্ছেন ভর্তুকি দামের তেল, চিনি। যাচাই হলে বাদ যাবে আরও 20 লাখ কার্ড, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। আশ্বস্ত করে বলেন, রোজায় পণ্যের ঘাটতি হবে না। এস আলম পালিয়ে গেলেও মজুত করা হয়েছে পর্যাপ্ত ভোগ্যপণ্য। বক্তারা মনে করেন, নীতির দুষ্টচক্রে অস্থির বাজার, চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি। গেল সরকারের মতোই নীতি চলমান, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকারি প্রতিষ্ঠান। দেশে দীর্ঘ সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ আছে, কিন্তু কমছে না মানুষের দুর্দশা। সকালে দৈনিক বণিক বার্তার আয়োজনে বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান বিষয়ে সেমিনারে উঠে আসেন নানা দিক। বলা হয়, বাজার ব্যবস্থার অরাজকতায় কষ্টে আছে সাধারণ মানুষ। সরকার পরিবর্তন হলেও অবস্থার পরিবর্তন হয়নি। বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয়, পারমিশন না দেয়, মাদার ভেসেল থেকে লাইট ভেসেলে পণ্যগুলো নামে না। একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন কোটিপতি পর্যন্ত যাতে সমানভাবে একটা ফল খেতে পারে এবং এই রোজার মাসে রোজাটা রেখে অন্তত শান্তিতে থাকতে পারে, এই ব্যবস্থাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত। আলোচনায় নীতির দুষ্টচক্র ভাঙার দাবি তুলে বলা হয়, পণ্যের উৎপাদন, আমদানি, চাহিদা নিয়ে কারো কাছেই সঠিক হিসাব নেই। চালের বাজার নিয়ন্ত্রণ করছে 11 গোষ্ঠী। আমরা এত মুনাফা করলাম, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেলাম কেন? তাহলে কি আমাদের টাকা বিদেশ চলে গেল? মানি লন্ডারিং করলাম। চাল কিনতে গেলে চিনি দিয়ে দেওয়া হয়, এই আটা কিনতে গেলে লবণ দিয়ে দেওয়া হয়, এটা কিনতে গেলে ওটা দিয়ে দেওয়া হয়। এটা তো আমি বলবো যে মার্কেটের ভিতরে আরেক ধরনের স্বৈরতন্ত্র। বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ। বলা হয়, ভুল তথ্য দিয়ে করা হচ্ছে বিভ্রান্ত। 102 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন, কিন্তু 52টি রায়ের বিরুদ্ধে হয়েছে আপিল। অবকাঠামোর উন্নয়ন যদি না করতে পারি, তখন আসলে আমি কোনোভাবেই কিন্তু চেষ্টা করলে এই কস্টগুলো আমি আসলে মিনিমাইজ করতে পারবো না। বাংলাদেশে ফর্মাল ট্রেডের কন্ট্রিবিউশন অনলি 2%, and সারা পৃথিবীতে যদি দেখেন শ্রীলঙ্কাতে 43%। 1.5 দশকে বাজার ব্যবস্থা টেকসই হয়নি। সব প্রতিষ্ঠান একজন ব্যক্তির মুখের দিকে তাকিয়েছিল। তার ইশারায় চলেছে সবকিছু। এখনো সবকিছু চলছে আগের মতোই। রোজাকে কেন্দ্র করে খেজুরের শুল্ক কমালেও বাড়ছে দাম। গত 1.5 দশকে যেটা ভয়ঙ্কর রকম অধপত অবনতি হয়েছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে না, আমাদের তথ্য উপাত্ত ঠিকমতো কাজ করে না, বিবিএস ঠিকমতো ফাংশন করে না। আমরা হিসাব করে দেখিয়েছি 60 টাকা থেকে 100 টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। রাইস মিলগুলো ঘিরে সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, রোজার বাজার নিয়ন্ত্রণে প্রস্তুত সরকার, করা হয়েছে পণ্যের মজুত। এই যে ইনস্টিটিউশনাল যে ফেলিয়ারটা হয়েছে দেশে, যার মধ্যে ভোক্তাকে ট্যাক্সিং করার যে একটা দুর্বৃত্তপরায়ণ একটা যে কালচার তৈরি হয়েছে, সেখান থেকে আমাদেরকে সেলফ রিকনসিলিয়েশন একটা টাইম এসছে বলে আমি মনে করি। অনুষ্ঠানে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পৃথক কমিশন করার দাবি তোলা হয়। আশা করা যায় যে
আরও স্থিতিশীল হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজারে পাওয়া ঘিয়ের প্রায় ৬৭% ভেজাল, ৪৩% গুড় আর ৩৩% মধুও খাবার উপযোগী নয়, এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে নিরাপদ খাদ্য দিবস আয়োজিত সেমিনারে। ২০২১ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের করা এক গবেষণা রিপোর্ট উপস্থাপন করে বলা হয়, বাজারে পাওয়া ১৬% দুধ এবং ১৭% লবণও নিরাপদ নয়। নিয়মিত এ সকল ভেজাল খাদ্য গ্রহণই মানুষের অসুস্থতার অন্যতম কারণ বলেও জানান সেমিনারের আলোচকরা। বেঁচে থাকার জন্যই খাবার গ্রহণ, কিন্তু গ্রাহকের অজান্তেই সেই খাবার হয়ে উঠছে প্রাণঘাতী। কেউ বুঝে, কেউ বা না বুঝে প্রাত্যহিক জীবনে এসব খাবারে ভেজাল মিশিয়েই যাচ্ছে। আমরা যা খাচ্ছি তা কতটুকু নিরাপদ সেটা জানতে ২০২১ সালে গবেষণা করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। গবেষণায় জানা যায়, বাজারে থাকা ৬৬.৬৭% ঘিতেই রয়েছে ভেজাল। গুড়ের ক্ষেত্রে এর পরিমাণ ৪৩.৭৫%, আর বাজারে থাকা মধু ও মিষ্টিতে ভেজাল রয়েছে ৩৩.৩৩ এবং ২৮.৫৭%। ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা আছেন তাদের রোববার সকালে বিএসএমএমইউতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনারে ৪ বছর আগের এসব তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। ৩৫,০০০ জনগণ প্রত্যেক বছর মারা যায় এই ডিজিজে, এবং 2020-এর ডেটা যেটা বলে যে শুধুমাত্র এই অনিরাপদ খাদ্যের কারণে বছরে 25,000 মানুষ মারা যাচ্ছে। আর কলেরা যে ডায়রিয়াল টাইপ অফ ডিজিজ, সেটাতে আমরা 2022-এর যে তথ্য দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 400 জনের মধ্যে একজনই এই রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভিজিট করতে আসে। শুধু তাই নয়, 4 বছর আগের এই জরিপে বাজারে থাকা ২৭.৯৩% হলুদে পাওয়া গেছে ভেজাল। লবণের ক্ষেত্রে এই হার ১৭.৩৩%, দুধে ১৬.৬৭%, মরিচে ১৪.৭৮%, আর চালে ৮.৩৩%। 5 চামচের বেশি চিনি আমরা খাওয়া আমাদের উচিত হবে না, এবং রিফাইন্ড সুগার যেটা বলা হয় যে আমাদের ডায়েটারি ডিজাস্টার করে, সুতরাং বলা হচ্ছে যে এগুলোকে বলা হয় হোয়াইট পয়জন। লবণ এবং চিনিকে এগুলো আমরা যতটা পারি আমরা অ্যাভয়েড করব। এছাড়া যে আমাদের যে ফলে যে চিনিটা আছে ন্যাচারাল সুগার, সেটা আমরা যদি খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সুস্থ থাকতে বাসার ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা সবজি একদমই পৃথক পৃথক কম্পার্টমেন্টে রাখা খুবই জরুরি বলে জানান গবেষকেরা। নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন 5 গ্রাম লবণের বেশি কখনোই গ্রহণ করা উচিত নয় বলেও জানানো হয় সেমিনারে। মিনারেল যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো আমাদের খাবারে যেন থাকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মী ও সমর্থকরা। বিকেলে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে বাড়ির সংলগ্ন মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় সুজানগর থানা পুলিশের একটি দল। এ সময় গাড়িটি ঘিরে ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও ওয়াহাবের সমর্থকরা। তাকে ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দেয় তারা। পরে জোর করে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয় তাকে। এ সময় ধস্তাধস্তিতে আহত হন 5 পুলিশ সদস্য। আব্দুল ওয়াহাব সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ছিলেন। ছিনিয়ে নেওয়া আসামি ও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণের সময় একজনকে আটক করাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় সাফায়েত গাজী নামে এক দোকানদারকে আটক করে পুলিশ। এই নিয়ে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। হামলায় আহত হন 5 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। দখল দূষণে বিপর্যস্ত আর বেদখল হওয়া রাজধানীর খালগুলো পুনরুদ্ধারে বদ্ধপরিকর সরকার। মিরপুরের বাউনিয়া এলাকায় আজ সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে এক কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সরকারের 3 উপদেষ্টা। এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, সংস্কার শেষে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। ঘটা করে সংস্কার কাজের উদ্বোধনের সময় ভাসমান এক্সকাভেটরের বক্সে বিছানো ছিল লাল কার্পেট। সেখানে দাঁড়িয়েই নানা রকম দিক নির্দেশনা দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রাথমিকভাবে 2 সিটির 6টি খালের কিছু অংশের দখলমুক্ত
সংস্কার এবং দুই পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। আমি মনে করি না যে নদী দখল যতটা উচ্ছেদ হয়েছে ততটা আবার দখল হয়েছে বলে। যদি নদী দখলের কথা বলি, আমি মনে করি যে মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রার কাজ অলরেডি হয়ে গেছে। কিন্তু দূষিত নদীর পাড়ে আপনি যতই সুন্দর ওয়াকওয়ে করেন না কেন, মানুষ তো হাঁটবে না। হাতির ঝিল খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি হাঁটতে গেলে নাকে রুমাল দিতে হয়। আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। খালগুলোর দুরবস্থার জন্য বিগত সরকারগুলোর অনিয়ম দুর্নীতিকেই প্রধান কারণ দেখছেন উপদেষ্টারা। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। খাল খনন কর্মসূচির এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সার্বিক সংস্কার এবং নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন, এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। অথচ একসময় সুন্দর পানি, বাণিজ্য পরিবহন সহ যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল বাউনিয়া খালটি। আমি ধান করতাম, ফসল করতাম, এখন আস্তে আস্তে চতুর্সাইডে মনে করেন যে বিল্ডিং করিয়া মনে করেন ময়লা সলা ফেলাইয়া এখন রাস্তা চাপাই ফেলাইছে খাল। আগে অত বড় আছে না, যে কাঠ হয়েছে তা একটু বড় হয়েছে, আগে তো আরো খাল আছে। যারা দখলদারি তারা এরা মানে কিছুদিন পর পরই আবার তারা জায়গা দখল করে নিয়ে নেয়। যাক, তবে এবার নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 3 কিলোমিটার অংশের সংস্কার ও দখলমুক্তের কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন এলাকাবাসী। তবে দিন শেষে লাল কার্পেটে দাঁড়িয়ে খাল সংস্কারের উদ্বোধনের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদা কাগজে পাঠানো এক ব্যাখ্যায় দাবি করা হয়, কাদামাটির পরিবেশে নিরাপত্তার জন্যই লাল কার্পেট বিছানো হয় খালপাড়ে। মিরপুর এলাকার অন্যতম প্রধান এই খালটি উদ্ধার অভিযানে এর আগেও এরকম আনুষ্ঠানিক ঘোষণা দেখেছে এলাকাবাসী, কিন্তু দখলদাররা এতটাই শক্তিশালী তাদেরকে কখনোই উচ্ছেদ করা সম্ভব হয়নি। এবারও সেই আনুষ্ঠানিক ঘোষণা আবারও দেওয়া হয়েছে, তবে কার্যকর কতটুকু হবে সেটাই ভবিষ্যতে বলে দেবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, বাউনিয়া খাল, মিরপুর। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন দামের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। কমিশন জানায় নতুন দাম কার্যকর রোববার থেকেই। সবশেষ গত 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা পুনর্নির্ধারণ করা হয়। এছাড়া গত 14 জানুয়ারি অটো গ্যাসের দাম 49 পয়সা বাড়িয়ে 67 টাকা 27 পয়সা পুনর্নির্ধারণ করা হয়। বিপিএলে বিদায় নিয়েও যেন চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী। দুর্বার থেকে দুর্বলে পরিণত হওয়া দলটি শেষ দিনেও দেখাচ্ছে নাটকীয়তা। হোটেল ছাড়ার সময় হলেও এখনও পেমেন্ট বুঝে পায়নি ক্রিকেটাররা। দলটির বিদেশি ক্রিকেটাররা অপেক্ষায় আছেন পাওনার। শেষ মুহূর্তে বিমানে ওঠার টিকিট পেলেও যাবার আগে টাকা পাবেন কিনা সেই অনিশ্চয়তা কাটেনি। এই বিপিএলে এক দুর্বার রাজশাহী যা করেছে তা যেন ছাড়িয়ে গেছে সব কিছুকে। বিসিবি সভাপতির ভাষায় এক টুর্নামেন্ট নষ্ট করতে যা লাগে সবই করেছে দলটা। শেষের দিনও সেই লজ্জা থেকে বের হতে পারেনি দলটা। রোববার বিকেল পর্যন্ত পাওনা না মেটানোয় ক্রিকেটাররা ছাড়তে পারেননি হোটেল। এই তালিকায় আছেন বিদেশিরাও। মোহাম্মদ হ্যারিস আর রায়ান বার্ল পেয়েছেন 25% অর্থ। বাকি 3 বিদেশি মার্ক ডেয়াল, মিগুয়েল কামিন্স আর আফতাব আলমের 1 টাকাও জোটেনি। শুধু তাই না, তাদের 11 দিনের ডেইলি অ্যালাউন্সও বাকি। এরই মধ্যে রাজশাহী অবশ্য ঘোষণা দিয়েছে রোববার বাংলাদেশ ছাড়ছেন হ্যারিস, বার্ল। বাকিরা দেশ ছাড়বেন টিকিট পাওয়া সাপেক্ষে, অর্থাৎ পাওনা না পেয়েই যেন বিপিএল শেষ করে দেশে ফিরতে হচ্ছে বিদেশি ক্রিকেটারদের। No comments, please. You guys know the answer to that. Come on. Do you get any payment? No comment, no comment. কোম্পানি বলছে টাকা নিবা, ব্যাগ দিবা, আর আমাদের টাকা পেমেন্টটা করলেই আমি ব্যাগগুলো দিয়ে দিতে পারি।
দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্ট অবশ্য আশ্বাস দিয়েছে ক্রিকেটাররা রাতেই পাওনা বুঝে পাবে। তবে ক্রিকেটাররা সেই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। টুর্নামেন্ট জুড়ে তারা যা দেখছেন তাতে সেটাই তো স্বাভাবিক। ফলে দেশে বিদেশে এই বিপিএলে দুর্বার রাজশাহী যা দেখালো তাতে দেশ এবং দেশের ক্রিকেটের মান সম্মানের অবস্থা শোচনীয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। কানাডার উপর শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের উপরও 25% শুল্ক আরোপ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে। একই দিন কার্যকর হবে কানাডা, মেক্সিকো ও চীনের উপর আরোপিত ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশও। জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডিয়ান মুদ্রায় মোট $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে, যার মাঝে রয়েছে অ্যালকোহল, গৃহ সামগ্রী, ফল, সুগন্ধি ও প্রসাধনী ও ক্রীড়া সামগ্রী সহ আরও বহু পণ্য। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে 2 ধাপে। এর মধ্যে $30 বিলিয়ন শুল্ক মঙ্গলবার এবং বাকি $125 বিলিয়ন শুল্ক কার্যকর হবে 21 দিনের মধ্যে। গেল শনিবার থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম 3 প্রধান ব্যবসায়িক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত। ট্রাম্পের এই পদক্ষেপকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে কানাডা।